প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হাঁটু ব্যথা ও অস্থির সন্ধিজনিত সমস্যায় স্টেম সেলের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. মহিউদ্দিন 1973 সালের মার্চে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল এর অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু অস্থি সন্ধিজনিত সমস্যায় স্টেম সেলের ভূমিকা, স্যার আমি শুরুতেই জানতে চাইব স্টেম সেল সম্পর্কে কিছু। স্টেম সেল হলো শরীরের একটা আদিকোষ। নর্মালি আমরা বেসিক্যালি আমাদের জন্মের পর থেকে আমরা একটা সেল থেকেই আমাদের সব ধরনের সেল তৈরি হয়। আমাদের শরীরে প্রায় 200 রকমের সেল আছে, সেটা একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়। তা আমাদের জন্মের পরে সেটা আমাদের শরীরে থেকে যায় এরকম অনেক জায়গায়। সেই আদিকোষটাকে আমরা ব্যবহার করে আমরা নতুন যে কোনো ধরনের সেল তৈরি করতে পারি। আচ্ছা স্যার, এই যে স্টেম সেলের যে একটা ভূমিকা চলে এসেছে এই ধরনের সমস্যায়, কোন কোন রোগের ক্ষেত্রে স্টেম সেল দিয়ে চিকিৎসা সম্ভব? আমরা স্টেম সেল মূলত যদি অস্টিওআর্থাইটিসের অ্যাডভান্স স্টেজে থাকে, যে ক্ষেত্রে হাঁটু রিপ্লেস করতে হবে কিংবা যিনি প্রচলিত চিকিৎসা পদ্ধতি সবগুলি ধাপেই ব্যবহার করার পরে উপকার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা এই স্টেম সেল ব্যবহার করে থাকি। এছাড়া যদি কোনো লিগামেন্ট কিংবা মাসেলে কমপ্লিট ছিঁড়ে যায় বা বড় ধরনের টিয়ার হয়, সেক্ষেত্রেও আমরা স্টেম সেল ব্যবহার করে থাকি। আচ্ছা স্যার, একজন রোগী যখন এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, তখন যে আপনারা ঠিক কোন ধাপে গিয়ে স্টেম সেলের চিকিৎসা পদ্ধতি শুরু করেন? আমরা মূলত প্রথমত যদি রোগী আমাদের কাছে প্রাথমিক অবস্থায় আসে তাহলে আমরা স্টেম সেল ব্যবহার করি না। আমরা যদি খুব অ্যাডভান্স স্টেজে আসে বা অনেক বেশি পরিমাণে ইনজুরি থাকে, সেক্ষেত্রে আমরা স্টেম সেল ব্যবহার করে থাকি। আচ্ছা স্যার, এই যে স্টেম সেল ব্যবহার করছেন, এর প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি এ ধরনের কিছু কি আছে কিনা? স্টেম সেল আসলে আমরা যেটা ব্যবহার করি, আমরা অটোলোগাস রোগী নিজস্ব শরীর থেকে আমরা এটা সংগ্রহ করি। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় স্টেম সেল ঘুমন্ত অবস্থায় থাকে। যেমন আমরা ফ্যাটের মধ্যে থেকে নিতে পারবো, বোন ম্যারো থেকে নিতে পারবো। তো আমরা মূলত অ্যাডাল্ট স্টেম সেল ব্যবহার করি, যেহেতু শরীরের নিজস্ব জায়গা থেকে নেওয়া হয়, সেজন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এছাড়া অন্যান্য স্টেম সেল আছে, যেমন আপনার অ্যাম্বারনিক স্টেম সেল, মূলত এটি এখন পৃথিবীতে বন্ধ আছে। এছাড়া অ্যামনিওটিক বা কর্ড ব্লাড থেকে স্টেম সেল ব্যবহার করা যায়। সেটা হলো একজনের থেকে নেওয়ার পরে ওটা আরেকজনকে দেওয়া যাবে, সেক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বাট আমরা যেটা ইউজ করি সেটা হলো নিজস্ব অটোলোগাস, সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা স্যার, এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে কয়টি সেশন প্রয়োজন হয়? মূলত আমরা স্টেম সেল 4টা সেশন লাগে, সেটা আমরা 1.5 মাস পর পর 4টা সেশন করে থাকি। আচ্ছা, প্রতি 1.5 মাস পর পর তাহলে রোগীকে আপনাদের কাছে আসতে হয়? স্যার, এই ক্ষেত্রে আমি একটু রোগীদের সুবিধার্থে আমি জানতে চাইবো যে এই ক্ষেত্রে খরচের ব্যাপারটা কেমন? মূলত আমরা যে স্টেম সেলটা ব্যবহার করি এটা আমরা রোগীর শরীর থেকেই সংগ্রহ করি। আমরা একবারই আমরা পেট থেকে চর্বি অজ্ঞান না করে একটা ক্যানুলা দিয়ে এটা নিয়ে আমরা প্রিজার্ভ করে রেখে দিই। এটা আমরা পরবর্তীতে ওখান থেকে প্রিজার্ভ থেকেও পরবর্তী সেশনগুলি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে প্রতি সেশনে রোগীকে আমাদের 1.5 মাস পর পর এটা 30,000 টাকার মতো করে তার খরচ হয়। আচ্ছা, সবকিছু মিলিয়ে? আচ্ছা স্যার, একজন রোগীকে আপনাদের কাছে আপনি বলেছেন 4 বার আসতে হবে, তো এই 4 বার চিকিৎসা পদ্ধতি সম্পন্ন হবার পর কি তাকে আরও আসতে হয়? মূলত যেটা হয় যে আপনার অস্টিওআর্থাইটিসের পেশেন্ট, তাদেরকে আমরা যেহেতু স্টেম সেল ইউজ করি, এটাই অপারেশনের বিকল্প। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে মোস্ট অফ দ্য পেশেন্ট 5 বছর পর্যন্ত ভালো থাকে। তারপরে আমরা একটা টপ আপ দিতে হয়। সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিলে করতে চাই অপারেশন, যাদের রিপ্লেস করতে হবে সেটা আমি 10-15 বছর পর্যন্ত ডিলে করতে পারবো। কারণ হাঁটু প্রতিস্থাপনের একটা বয়স আছে, সেটা আর্লি করা যায় না। অনেক কোমরবিড ডিজিজ থাকে, সেক্ষেত্রে তার জন্য অজ্ঞানের জন্য সে ফিট নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এই অপারেশনের বিকল্প হিসাবে স্টেম সেল ইউজ করে থাকি। আচ্ছা স্যার, আপনার কথাই আসলো যে অপারেশনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তো অনেক রোগীদের ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে আমরা অপারেশনকে খুব বেশি আমরা ওয়েলকাম করতে পারি না, স্বাগত জানাতে পারি না। সেই ক্ষেত্রে পিআরপি বা স্টেম সেল যে
আমরা করছি, এটা কি কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে কিনা? আসলে পিআরপি বা স্টেম সেলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা আপনার নিজস্ব শরীরের অটোলোগাস, নিজের শরীর থেকে নেওয়া হয়, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খালি একটি সিম্পল ইন্টারভেনশন করতে, যেরকম একটা নিডলিং করতে যেরকম পেইন বা একটা হালকা একটু হয়তো স্কিন থেকে ব্লিডিং হতে পারে, এছাড়া আর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে খুব বেশি ব্যথা বা খুব বেশি কষ্টদায়ক না এটা হলো প্রাথমিক চিকিৎসাটা নেওয়ার জন্য আপনাকে প্রথম 2-3 দিন হয়তো একটু ব্যথা হতে পারে, যেহেতু আমরা রিজেনারেট করতে বিশ্বাসী। আপনি জানেন যে কোনো কিছু তৈরি করতে হলে পেইন হলো একটা সিমটম যে এটা তৈরি হচ্ছে, ইনফ্লামেশন। সেক্ষেত্রে রোগী হয়তো 2-3 দিন একটু ব্যথা অনুভব করবে, তারপর গ্র্যাজুয়ালি তার টিস্যুটা তৈরি হলে সে আর ব্যথা পাবে না। আচ্ছা আচ্ছা স্যার, একটু আমি জানতে চাইবো যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে একটা ভুল ধারণা বা মিথ প্রচলিত আছে যে এত বয়স হয়ে গেছে এখন আর গিয়ে কি হবে, এখন তো আর কোনো চিকিৎসা নেই, ব্যথার ওষুধ খেয়েই কাটিয়ে দেই, এই ধরনের একটা মিথ কাজ করে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে অস্টিওআর্থ্রাইটিস এটা বয়স্ক মানুষেরই বেশি হয়, এবং যাদের আমাদের দেশে নর্মালি 50 বছর বয়সের পর থেকে হয়, কিন্তু উন্নত দেশে 65 বা 60 বছর বয়সের লোকজনই এই ধরনের সমস্যায় ভুগে। তো সেই ক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য পেশেন্ট হলো বয়স্ক মানুষ, এবং ওনাদের জন্য এটা সবচেয়ে সেফ জোনে চিকিৎসা, এবং তাদের চিকিৎসার পরবর্তী তাদের যেই রোগ থেকে তাদের যে রিলিফ, সেটা বয়স্ক মানুষই সবচেয়ে বেশি ফিল করে, কারণ ওনাদের ব্যথার মাত্রা অনেক বেশি থাকে। গ্র্যাজুয়ালি যখন আস্তে আস্তে কমে যায়, তখন ওনারা এটার উপকারটা বুঝতে পারে। আর এটা যেহেতু কোনো ধরনের সার্জারি না, সেক্ষেত্রে ওনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং বয়সের সাথে সাথে হিলিং মেকানিজম যেটুক কমে যায়, সেটা আমাদের চিকিৎসা কোনো অসুবিধা হয় না। স্যার, রিজেনারেটিভ মেডিসিনের আরও একটি শাখা আছে, আমরা জানি যে পিআরপি আর স্টেম সেলের মধ্যে স্যার পার্থক্যটা কি? পিআরপি হলো প্লাটিনারি প্লাজমা, সেটা আমরা রক্ত থেকে, আমাদের রক্তের মধ্যে অনুচক্রিকার মধ্যে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, সেটা আমার টিস্যু রিজেনারেট করতে সাহায্য করে। এছাড়া এই গ্রোথ ফ্যাক্টর স্টেম সেলকে আমরা স্টিমুলেট করে যে ইনজুরির জায়গায় নতুন সেল তৈরি করার জন্য। আর স্টেম সেল হলো যে আমার শরীরের মধ্যে ঘুমন্ত এক ধরনের সেল, সেটাকে আমি ব্যবহার করে, সেটা আমার কার্টিলেজ লাগলে কার্টিলেজ তৈরি করবে, টেন্ডন লাগলে টেন্ডনের সেল তৈরি করবে, যে কোনো জায়গায় নতুন সেল তৈরি করে। আচ্ছা, স্টেম সেলের মাধ্যমে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে কোনো ধরনের রোগ থাকলে স্টেম সেল দিয়ে চিকিৎসা করা সম্ভব না, এমন কোনো ব্যাপার কি আছে কিনা? আসলে আমরা যেটা নর্মালি যদি যেসব ধরনের কিছু কিছু কন্ডিশন আছে, আমরা যদি কোনো অ্যাক্টিভ ম্যালিগনেন্সি থাকে, সেক্ষেত্রে আমরা স্টেম সেল বা পিআরপি ব্যবহার করি না। কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের একটা পার্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এই সাবজেক্টরি। সেই ক্ষেত্রে সেই চিকিৎসায় আমরা বোন ম্যারো যে ট্রান্সপ্ল্যান্ট করি, সেটা রিজেনারেটিভ মেডিসিন স্টেম সেল থেরাপি। কিন্তু আমরা যে ট্রেডিশনাল এখন যে স্টেম সেল ব্যবহার করি, শুধু ক্যান্সারের পেশেন্ট ছাড়া অ্যাক্টিভ যদি থাকে বা উনি চিকিৎসা শেষ করে ফেলেছেন, তার ক্ষেত্রে নেওয়া যাবে। এছাড়া যদি কোনো অ্যাক্টিভ অবস্থায় থাকে, তখন আমরা ইউজ করি না। আচ্ছা স্যার, আপনি বলেছেন ক্যান্সার পেশেন্টে ব্যবহার করবেন না, তো সেই ক্ষেত্রে ক্যান্সার কি শুধু বোন ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে নাকি সব ধরনের? যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে। আচ্ছা, যে কোনো ধরনের ক্যান্সার পেশেন্টে আপনারা এটা, আমরা অ্যাক্টিভ অবস্থায় যখন থাকেন বা চিকিৎসা চলতেছেন, ওই সময় আমরা এটা ব্যবহার করি না। স্যার, যেহেতু ক্যান্সার পেশেন্টের প্রসঙ্গ এসেছে, ক্যান্সারের একটি উল্লেখযোগ্য চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি। তো এই ধরনের চিকিৎসার পরে যদি আপনাদের কাছে কোনো রোগী আসে, তাদের ক্ষেত্রে কি তাদের করা যাবে? আপনার স্টেম সেল, আপনার যদি আপনার ক্যান্সারের যে চিকিৎসা নেওয়ার পরবর্তীতে আমরা স্টেম সেল বা পিআরপি ব্যবহার করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে কি স্যার রোগীরা, সাধারণ রোগীর ক্ষেত্রে যে ধরনের ফলাফল আসে চিকিৎসার পরে, এই রোগীদের ক্ষেত্রেও কি ফলাফল একই রকম থাকে? কারণ আপনার বডির মধ্যে থেকে যে প্লেটলেটস, প্লাজমা বা স্টেম সেল, সেটাতে আপনার এই পোস্ট আপনার কেমোথেরাপি বা রেডিওথেরাপির পরে সেটার কোনো প্রবলেম হয় না। স্যার, একজন রোগী কোন কোন উপসর্গ বোধ করলে আপনাদের শরণাপন্ন হবেন এই স্টেম সেল চিকিৎসার জন্য? বেসিক্যালি আমরা বলি যে আপনি যদি রোগটা আপনার অ্যাডভান্স স্টেজে হয়ে যায়, যেমন হাঁটু ব্যথা বা এভিএন, কিংবা আপনার কোনো একটা মিনিসকাস ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আপনি অন্য যে চিকিৎসা পদ্ধতি নিয়েছেন, সেটা 3 সপ্তাহ পার হয়ে গেলে আমরা বলি ক্রনিক, তারপর আপনার ভালো হচ্ছে না, আপনাকে কোনো একটা ড্রাগ ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে, বা ফিজিওথেরাপি করেও আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে বয়স্ক রোগীদের জন্য এটি সত্যি সাধুবাদ জানানোর মতো একটি ধাপ, একটি চিকিৎসার দিগন্ত। তো আর একটু জানতে চাইবো যে কম বয়সী রোগী বা মধ্যবয়সী রোগীদের ক্ষেত্রেও কি এই চিকিৎসাটি করা যেতে পারে? জি, আমাদের মধ্যবয়সী যারা, তাদেরকে অনেক ধরনের হাঁটু ব্যথা হয়, বিভিন্ন ধরনের স্পোর্টস ইনজুরি হয়, কিংবা টেন্ডনে প্রদাহ হয়, বা মহিলাদের ক্ষেত্রেও দেখা যায়, মধ্যবয়সী মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে যেমন আমাদের একটা অসুখ আছে কন্ডোম্যালেশিয়া প্যাটেলা, হাঁটুতে কার্টিলেজ ক্ষয় হয়ে যায় প্যাটেলার নিচে, এটার অনেক ধরনের কারণ আছে। সেই ক্ষেত্রে আমাদের পিআরপি খুব ভালো কাজ করে। আচ্ছা
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম হাঁটু ব্যথা ও অস্থিসন্ধিজনিত সমস্যায় স্টেম সেল চিকিৎসার ভূমিকা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসব বাকি আয়োজন সঙ্গে নিয়ে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো লোয়ার ব্যাক হিলিং এর জন্য লাস্ট মুভমেন্ট। এটা 3টা সিকোয়েন্স মানে একসাথে দেখাবো আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। এটা একটু মোর অ্যাডভান্স। এটা হয়তো যাদের ফ্লেক্সিবিলিটি ওই পরিমাণ নেই, তারা হয়তো করতে একটু ডিফিকাল্টি হবে। তো প্রেশার দিয়ে করবে না, যার যতটুকু ফ্লেক্সিবিলিটি আছে অতটুকু দিয়ে আপনি করবেন। এখন দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করছি। ইটস একটু লেন্দি মুভমেন্ট, এই জন্য একটু খেয়াল করে দেখবেন যে কীভাবে আমরা জিনিসটা বোঝাচ্ছি আপনাদের। ওকে, আগের এক্সারসাইজগুলো শেষ করার পরেই, টুইস্টিং শেষ করার পরে, দিস উইল বি দ্য লাস্ট মুভমেন্ট। ওকে, লেগ স্ট্রেট আপ। ওকে, এখন ইয়েস, 2 হাত পায়ের মাঝখানে চলে গেল। এই অবস্থায় যতটুকু ফ্লেক্সিবিলিটি হয় আপনি এটা স্ট্রেচ আউট করবেন। স্ট্রেচ, ইয়েস, স্ট্রেচ, লেটস গো, স্ট্রেচ, গো। এটা 5 to 6 করার পরে, রিপ্লেশন করার পরে এরপর আমরা বলবো প্রেস। প্রেস মানে একদম প্রেস করে নেবেন, নিটা বেন্ড থাকবে অবস্থায়। ওকে, স্ট্রেচ আউট, স্ট্রেচ আউট, নো স্ট্রেচ আউট, স্ট্রেচ আউট, এই অবস্থায় স্ট্রেচ আউট, স্ট্রেচ, প্রেস, স্ট্রেচ, স্ট্রেচ, ইয়েস, প্রেস, স্ট্রেচ, প্রেস, স্ট্রেচ, ক্লোজ, ডাউন। ওকে, এই অবস্থায় এটা শেষ করার পরে উই গো স্ট্রেট টু দ্য ব্রিজ মোশন। ব্রিথ ইন, ব্রিথ আউট, breathe in, breathe out. এরপর আপানাসন। Yes, now breathe out, breathe in, breathe out, breathe in, breathe out, breathe in. Okay, relax. Okay, এখন যে সিকোয়েন্সগুলো আমি বললাম, দিস ইজ দ্য সিকোয়েন্সেস। এই সিকোয়েন্সের যে জিনিসটা হবে, ইউর লোয়ার ব্যাক পেইন উইল বি কমপ্লিটলি হিলড, এবং মোর এটা হয়ে যাবে যে জিনিসটা হবে, ইউ উইল বিকাম মোর ফাংশনাল। তবে এক্সারসাইজটা পেন অবস্থায় করবেন না। পেন যখন ছিল তখন কিন্তু আমরা আগে যে সিকোয়েন্সগুলো দেখেছিলাম সেই এক্সারসাইজগুলো করবেন। যখন পেনটা রিলিফ হয়ে যাবে তখন এক্সারসাইজটা করবেন যাতে কমপ্লিটলি মানে হিল হয়ে যায় এবং আপনি মোর ফাংশনাল হয়ে যান। এবং পরবর্তীতে আমরা যখন আপনি কমপ্লিটলি ফাংশনাল হবেন, পরবর্তীতে যে জিনিসটা আমরা করবো, এখানে লোয়ার ব্যাক ইনজুরি, লোয়ার ব্যাক প্রবলেমগুলো যে জিনিসটা হয়, যেগুলো ক্রনিক যেগুলো থাকে, এগুলো আসলে কিন্তু ইনকিউরেবল ডিজিজ বেসিক্যালি। এগুলা যেটা আমরা করবো যাতে পরবর্তীতে আপনি সুস্থ হয়ে গেলেন 5-6 মাস পরে, 2 বছর পরে, 5 বছর পরে আবার সমস্যাটা ফিরে আসে। যাতে ফিরে না আসে এই জন্য মেনটেনেন্সের জন্য আমরা একটা দেখাবো, সিকোয়েন্স দেখাবো, যে পরবর্তীতে যদি আপনি লাইফ লং যদি মেনটেনেন্স ফেসটা করেন, তো লোয়ার ব্যাক প্রবলেম আপনার মানে কখনোই আর হবে না। প্রিয় দর্শক, বাঁধাকপি শীতকালের খুব পরিচিত একটি সবজি। চলুন বাঁধাকপির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে। শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি খুব পরিচিত একটি নাম। ছোট বড় সবারই বাঁধাকপি খুব পছন্দের। এই বাঁধাকপিতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। প্রথমেই আসছি বাঁধাকপির গুণাগুণ নিয়ে। বাঁধাকপি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এবং এই কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার, বিশেষ করে ফাইবার নামক কার্বোহাইড্রেট। ফাইবার হচ্ছে খাদ্য আঁশ, যা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। আমাদের পেট ভরার পাশাপাশিও এটি আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে, ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে। খেয়াল রাখবেন, যারা ওয়েট রিডিউস করতে চান তাদের জন্য এই বাঁধাকপি খুবই উপকারী। বাঁধাকপি থেকে আমরা খুব কম পরিমাণ ক্যালোরি পেয়ে থাকি। 100 গ্রাম বাঁধাকপিতে আমরা শুধুমাত্র 16 কিলো ক্যালোরি পেয়ে থাকি। বুঝতে হবে এই বাঁধাকপি আমাদের জন্য কত উপকারী। বাঁধাকপিতে রয়েছে স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়ার একটি অনন্য গুণ। পরীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের অ্যালঝেইমার জাতীয় রোগ কম হয়। এতে রয়েছে আরও পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি এবং ভিটামিন কে। এতে রয়েছে ভিটামিন B6 নামে একটি ভিটামিন, যা আমাদের শরীরের সুস্থতা বজায় রাখে।
ভিটামিন এ আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই ভিটামিন এ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এই বাঁধাকপি থেকে পেয়ে থাকি। বাঁধাকপির আরেকটি গুণ হচ্ছে এতে হচ্ছে ভিটামিন সি থাকে, তবে যখন এটা খুব বেশি বয়েল করে রান্না করি তখন এই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। খেয়াল রাখতে হবে বাঁধাকপি যত কম আছে আমরা রান্না করতে পারি, এবং বাঁধাকপির ভিতরে যে সাদা অংশটা আছে সেটা আমরা সালাদে ব্যবহার করতে পারি। সালাদে ব্যবহার করলে এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং এটি আমাদের অনেক পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে সাদা জাতীয় সবজিতে আমাদের হার্ট ভালো রাখার একটি অনন্য গুণ রয়েছে। এই উপাদানটি আমাদের হার্টের ভেসেলকে ভালো রাখে এবং আমাদের রক্তকে তরল করে আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। তবে এই ধরনের সবজি বেশি খাওয়া উচিত নয়। যাদের গ্যাসের প্রবলেম আছে, যাদের আলসারের প্রবলেম আছে, তারা এই ধরনের সবজি এড়িয়ে চলবেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। শুয়ে বা হেলান দিয়ে টিভি দেখা চোখের জন্য ক্ষতিকর, তাই বসে টিভি দেখার অভ্যাস করুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, মুখ বিবর দিয়ে আমরা কথা বলি এবং খাওয়া দাওয়া করি, নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের ওরাল ব্রিদিং যেটা হয় এটা মুখ দিয়ে নেওয়া হয়। আর হলো গলার পিছনে যেটা ফ্যারিংস, এটা শুধুমাত্র 2টা ফাংশন আছে, একটা হলো বাতাস যাবে আর হলো খাবারটা চলে যাবে। ল্যারিংস যেটা, সেখানে কোনো খাবার যাবে না, ইসোফ্যাগাস দিয়ে খাবার চলে যাবে, মানে খাদ্যনালী দিয়ে, বাতাসটা যাবে হলো ওই ল্যারিংস দিয়ে। কাজেই এইগুলির প্রদাহগুলো যে বিভিন্ন উপসর্গগুলি দেখা দিবে, বিশেষ করে এই সিজনে, সেটা কমনলি হলো অ্যালার্জির জন্য, আরেকটা হলো ইনফেকশনের জন্য, বিভিন্ন যেমন ভাইরাল ইনফেকশনটা এখন অত্যন্ত বেশি হবে, দেখা যাচ্ছে জিহ্বাতে হবে, গাম মানে হলো দাঁতের মাড়িতে, তারপরে টনসিলে হবে এবং থ্রোটের ভেতরে হবে, আর হলো ল্যারিংসটা সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।